হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রিথিং প্রেজেন্টস। আমরা যখন স্টুডেন্ট ছিলাম এবং আজকে আমাদের সাথে আছে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি আলফা মেল জিশান ভাই। আলফা মেল না তাই? হ্যাঁ ভাই, আজকে আমরা মেইনলি কথা বলবো আপনি যখন স্টুডেন্ট ছিলেন আপনি কোন কলেজে পড়তেন ভাই? আসলে কি স্টুডেন্ট ছিলাম? আমি তো ভুলেই গেছি, এত বয়স হয়ে গেছে, কবে যে স্টুডেন্ট ছিলাম মনেই পড়তেছে না স্মৃতি। যাই হোক, আমার কলেজ ছিল অমৃতলাল দে কলেজ। আচ্ছা, মানে এটা আমি তো ভাবছিলাম ভাই আলফা মেলদের কলেজে পড়াশোনা লাগে, কলেজ ছাড়া চলে না। না না, যতই তুমি আলফা মেল হও, আলফা বিটা গামা মেল হও, যে মেলই হও না কেন, বা ফিমেল হও, মেল ইভেন আলফা ফিমেল, ইভেন ইউ আর নট মেল, যাই হও না কেন পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কারণ পড়াশোনা করে যে নট শিওর যে গাড়ি ঘোড়া চলে কিনা, পড়াশোনা করতে হবে। গাড়ি ঘোড়া থাকুক না, গাড়ি ঘোড়া থাকুক না থাকুক, বাট রিক্সা হলেও তো চড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা হইতেছে ভংসং বাদ দিয়ে হচ্ছে আবার প্রপারলি হচ্ছে বলি পোলাপান আমাদের রিথিং প্রেজেন্টস। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, এটার আরেকটা এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে হচ্ছে জিশান ভাই। তো তোমরা জানো এখন আমরা কি নিয়ে কথাবার্তা বলবো। মেনলি হচ্ছে জিশান ভাইয়ের যে ট্রানজিশন পিরিয়ড যেটা হচ্ছে ছিল, যখন ভাইয়া ছোট থেকে বড় হইতেছিল, ঠিক আছে, যে যখন ভাইয়া স্কুল শেষ করে কলেজে উঠতেছিল, এই মাঝখানের পিরিয়ডটা ভাই কিভাবে হচ্ছে কি করতেছিল, ভাই কি ফাঁকিবাজি করছে নাকি ঘোরাঘুরি করছে, নাকি হচ্ছে একদম টপারদের মতো প্রচুর পড়াশোনা করছে, কি করছে, এই সকল নিয়ে আজকে কথাবার্তা হবে। ভাই শুরুতে আজকে আপনার কলেজ এর আগে স্কুল সম্পর্কে একটু জানবো। আপনার স্কুল কোনটা ছিল, কোথায় ছিল স্কুল? আমার স্কুল ছিল পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়। সো আমার পড়াশোনা একদম শুরুটা বলতে গেলে মফস্বলের একটা শহর পটুয়াখালী, সেখানেই আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। এন্ড দেন হচ্ছে আমি বরিশালে শিফট করি আমার কলেজ লাইফে। আমার কলেজ তো একটু আগেই বললাম, অমৃতলাল দে কলেজ। বরিশালে মোটামুটি ভালো একটা ফেমাস কলেজ। সো আমি বেসিক্যালি ঢাকায় শিফট করছি ওই কলেজের পরে, ইউনিভার্সিটির টাইমে, যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়লাম ওই টাইমে আমি ফার্স্ট ঢাকায় শিফট করছি। তার আগ পর্যন্ত কিন্তু আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মধ্যেই আমার বিরাজমানতা ছিল। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমাদের রিথিংকের অডিয়েন্স যারা আছে ম্যাক্সিমামই হয়তো হচ্ছে এরকম, অনেক একটা হিউজ একটা আমাদের হচ্ছে অডিয়েন্স হচ্ছে এরকম, যারা মফস্বলে থেকে হচ্ছে পড়াশোনা হচ্ছে করতেছে, যারা হয়তো সামনে বুয়েট মেডিকেল ডিউতে চান্স পেয়ে হচ্ছে ঢাকা চলে আসবে। এখন তাদের স্টোরিগুলো দেখা যাবে আপনার সাথে হয়তো খুবই হচ্ছে মিলবে, তাই তাদের উচিত এই পার্টগুলো হচ্ছে ভালো করে শোনা। ভাইয়া আপনাকে বলবো, এখন স্টুডেন্টদের তো হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে, শেষ হয়ে গেছে হয়তো অনেকে। এই যে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হইলো, আপনি হচ্ছে 10 বছরের একটা হচ্ছে কারামুক্তি পাইলেন, 10 বছরের হচ্ছে একটা বন্দি জীবন শেষে। আমি এখন স্কুলে পড়তাম, একটা বড় হয়ে গেছি, এখন থেকে হচ্ছে আমি হচ্ছে কলেজে পড়বো। এই টাইমটাতে আপনার অনুভূতি কি ছিল, কি লাগতেছিল? অনুভূতি বলতে মানে এই যে টাইমটা, প্রথমত এরকম বন্ধ আর কেউ আর কখনো পাবে না, বুঝছো? মানে আমাদের যে স্টুডেন্টসরা যায়, যেই দেখতেছো তুমি তোমার লাইফে ধরে নাও যে এই বন্ধ, আনন্দ, হাসি খুশির দিন শেষ, এরপর খালি কান্না আর কান্না। মানে ওই অনেক সময় তো ছোটবেলা থেকে আমরা দেখি যে মা বাবা যেটা বলে যে ক্লাস 5 এর বৃত্তিটা পা, তারপর চিল, তারপর ক্লাস 8 এর বৃত্তিটা পা, তারপর চিল, তারপর ক্লাস এসএসসিটা দে, ভালো মতো এসএসসিটা দে, তারপর চিল। মানে বাট চিল আসলে কখনোই পুরোপুরি তুমি করতে পারবে না, সবসময় একটু না একটু প্রেশারের মধ্যে আসলে থাকাই লাগবে। সো এখন যে টাইমটা তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হলো, সামনে এইচএসসি, এই সময়টা ভালো একটা গ্যাপ পাবে। ওরা কতটুকু গ্যাপ পাবে? 3 মাসের মতো, তাই না? বলা যায় কলেজ শুরু হতে হতে বলা যায় হচ্ছে 3 মাসের মতো, 3 মাসের মানে 2 থেকে 3 মাসের মাঝে, 2 থেকে 3 মাসের মতো। সো এই যে 3 মাস সময়টা, প্রথমত আমি যেটাই করবো এটার মধ্যে একটু এনজয় করতে হবে। একটু দাদা বাড়ি নানা বাড়ি যদি যাওয়ার থাকে, যদিও একটু ঈদ করে আসছে ওরা, একটু এনজয় তো করছি, একটু রিফ্রেশমেন্টেরও দরকার আছে। যদি লাইফে কোনো একটা বই থাকে যে বইটা অনেক দিন ধরে পড়বা ভাবতেছিলা, পড়ার সুযোগ পাও নাই, সেই বইটা এখন একটু পড়ে ফেললো। আবার যদি কোনো সিনেমা দেখার ইচ্ছা থাকে, একটু গেলা না, একটু দেখে আসলাম বনলতা এক্সপ্রেস, নো প্রবলেম। সো এই সময়টা তুমি একটু এনজয় করো, কোনো চিন্তা নাই। লাইফে পড়াশোনাই সব কিছু না, একটু এনজয়মেন্টেরও দরকার আছে। আর যারা ওরা তো আবার এইচএসসি 28 তেজস্ক্রিয়, উত্তেজিত 27-এর পর এবার আসলো তেজস্ক্রিয় 28, ওদের উত্তেজনা যেহেতু চরমে। অনেকেই ঠিক আছে, অনেকেই আমি বলতে গেলে আমি নিজেও একটু আতেল টাইপেরই ছিলাম। আপনি কি করছিলেন বলেন তো ভাই? আপনি পরীক্ষার পরে কি? আমি পরীক্ষার আগ পর্যন্ত প্রচুর পড়ছি, বাট পরীক্ষার পরে যে আমি আবার এইচএসসির পড়াশোনা শুরু করে দিচ্ছি তা না। বাট মানে আমি যেটা করছি, তোমার এসএসসি পর্যন্ত যে পড়াশোনাটা সেটা শেষ করছে। আমি যেটা করি, আমার ব্যাপারটা হচ্ছে, আমার যদি কখনো মনে হয় যে এসএসসিতে আমি এই একটা সাবজেক্ট আমি ঠিক মতো পড়ি নাই, আমি যেটা দেখা যায় আমার একটা ছিল, মানে মনে করো বায়োলজি কোনো একটা চ্যাপ্টার আমি পড়ি নাই,
এসএসসি তে ভালো মতো। আমি এসএসসি পরীক্ষার পরে জাস্ট বই খুলে ওটা পড়তাম, মানে পরীক্ষা শেষ হয়ে আর গেছে, মাঝখানে এটা হচ্ছে ভাই রিলস বের হয়েছিল হ্যাঁ। যে হচ্ছে পরীক্ষা তো শেষ হলে এখন কি করবে, এখন এখন হচ্ছে কি করব? বাকি যে সিলেবাস বই যেগুলো বাকি আছে এগুলো ওটা পড়বে। আমার আসলে এটা একটা বদ অভ্যাস বলবো না ভালো অভ্যাস বলবো, আমার মানে ইউনিভার্সিটি লাইফে আমি এটা করতাম, মানে ওই যে একটা কোর্স শেষ হয়ে গেছে বাট কোনো একটা কোর্সে একটু কিছু পড়া বাকি আছে, আমি ওটা মানে কি করবো আসলে এই টাইমে তো আসলে চিল করতে করতেও মাঝে মধ্যে বোর্ড হয়ে যাওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো দেখা যায় ভাই যদি বলি চিলের হচ্ছে অনেক অপশন, পোলাপানের জন্য যেটা ফেসবুকে ঢুকলেই চিল, সারাদিন হচ্ছে ব্রেন রট হইতেছে, রিলস স্ক্রল করছে। ভাই আপনি এসএসসি পরীক্ষা কত সালে দিয়েছিলেন এটা বলেন? এসএসসি পরীক্ষা 2013 সাল, 2013 সাল, তাহলে হচ্ছে অনেক অনেক আগে, অনেক অনেক এক আগের যুগেরও হচ্ছে বেশি সময়, বেশি সময় আগের কথা। হ্যাঁ তখন হচ্ছে ভাই কি রকম চিলের কি অপশন মানে ছিল? আমাদের সময় তো এখন যে পড়াশোনাটা অনলাইনে অনেক পড়াশোনা অ্যাভেলেবল, মানে আসলে অনেক ভালো ভালো প্ল্যাটফর্মের অনেক অনেক ভিডিওস বা অনেক লেকচার আসলে ফ্রিতেই দেখা যায়, শুধু দেশি না বিদেশিও অনেক ভিডিও দেখা যায়, এটা খুবই ভালো একটা জিনিস। প্লাস এটার একটা নেগেটিভ পয়েন্টও আছে, কারণ তোমার হাতে মনে করো এরকম একটা জিনিস আছে, মানে এটার মধ্যে ভালো যেমন অনেক কিছু আছে, আবার খারাপ অনেক কিছু আছে। এখন আমি মনে করো একটা প্রোডাক্টিভ কিছু করার জন্য, ইভেন আমিও এই বুড়ো বয়সেও আমি মনে করো এটা কন্ট্রোল করতে পারি না, আর তোমরা তো বাচ্চা। আমি মনে করো একটা ঢুকবো যে ব্যাংকে আমার কিরকম কি টাকা আছে এটা দেখবো, এটা দেখতে গিয়েও আমি ফেসবুকে ঢুকে যাই, তারপর মনে পড়ে যে কেন ফোন ধরছিলাম, ফোনটা যেন কেন ধরছিলাম, এরকম আর কি। মানে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, এটা ফোন হাতে নিলে অটো কেমনে যেন ফেসবুকে ঢুকে যায়, আর ফেসবুকে ঢুকে রিলস টিলস দেখা শুরু করলে তো এটা আমাদেরও বদভ্যাস আছে, আই গেস আমারও আছে ভাই। সো ওই সময় আমাদের একটা সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল কি, আমার যেমন ওই টাইমে আমার কোনো স্মার্টফোনই ছিল না, ওই টাইমে তো স্মার্টফোন ওইভাবে প্রচলিতও ছিল না। আমি যখন কলেজে উঠি তখন আস্তে আস্তে স্মার্টফোন জিনিসটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছিল। বাট আমার যেটা আমার লাইফে যদি ফার্স্ট ফোনের কথা বলি, আমি ফার্স্ট যে ফোনটা, এটা আমার যেটা মনে আছে, ওরা যেমন একটা ট্রিক কাজে লাগায় না, অনেক সময় বলে যে বাবা আমার পড়াশোনার জন্য ভালো গ্রাফিক্স কার্ডের পিসি লাগবে, না হলে অনলাইন ক্লাস চলবে না, আমার পড়াশোনার জন্য আইফোন 17 ছাড়া তো রিথিংকের ক্লাস দেখাই যাবে না, এরকম তোমরা কিন্তু অনেক সময় চাপাবাজি করো বাবা মার সাথে। আমিও আসলে ওই টাইমে আসলে বয়সটাই এমন একটু হয়ে যায় এরকম। ছোট থেকে দুষ্ট ছিলেন? ছোট থেকে না, আমি আতেলেও ছিলাম, আমার দুষ্টও ছিলাম। আমি আমার ক্লাস 9-এ মানে আব্বুকে বুঝাইছিলাম যে এটা ফোন আসলে দরকার, ফোন আসলে দরকার, একটু পড়াশোনা বা এগুলোর জন্য আসলে দরকার। না বুঝি তো জানতো আমি টাতেল টাইপের ছিলাম, সো এই জন্য আমাকে কিনেও দিছিল ক্লাস 9-এ। এবং ক্লাস 9-এ হচ্ছে ওই টাইমে সিম্ফনির একটা সিম্বিয়ান ওএস এর, সিম্ফনি প্রচুর চলতো, ও সিম্বিয়ান ওএস এর একটা ফোন, ওইটা কিনছিলাম এবং কিনে আমি কয়েকদিনের মধ্যে ভাঙাও ফেলছিলাম। ওটা কিন্তু টাচ স্ক্রিন ছিল, সো ওই টাইমে আমার জন্য একটা বিশাল বিষয় ছিল। স্ক্রিনটা যদিও হয়তো এটার অর্ধেক হবে, মানে এখন যে আমার ফোন সেটার হয়তো অর্ধেক হবে, বাট স্টিল একটা টাচ ফোন, এটা সেই টাইমে বিশাল একটা ব্যাপার ছিল। সো এটাতে আমি প্রথম যেটা করছি আসলে পড়াশোনার জন্য নিলেও, যদিও বলছিলাম পড়াশোনার জন্য, বাট আমি বেসিক্যালি প্রথম মনে হয় কোনো একটা সিরিজ দেখছিলাম ওইটাতে, মানে জাস্ট সিরিজ দেখার জন্য। ফ্রেন্ডরা দেখতো, ওরা ভাব মারতো যে এই নতুন সিরিজ দেখতেছে, কেউ হ্যারি পটার দেখতেছে, এই দেখতেছে, ওই দেখতেছে, না দেখলে কেমন দেখায়। সো আমি ওই ফোনে একটা কিনে ওগুলা দেখতাম। আঙ্কেল আসলে যে ইংলিশ লিটারেচার দেখছি, বাট ওই ফোনটা আমি খুবই কষ্ট পেয়েছিলাম, ওই ফোনটা খুব দ্রুত ভেঙে গেছিল। আমি আমাদের ওই টাইমে যে বাসা ছিল ওটা হচ্ছে এই টাইপের বাসা, চিনো কিনা, কাঠের প্লাস টিনের, ডাবল কি বলে, হ্যাঁ মানে উপরে দোতলার মতো। সো আমার পড়ার জায়গাটা ছিল হচ্ছে দোতলায়। সো আমার কোনো একটা আত্মীয় সম্ভবত আসছিল, উনি ডাক দিছিল, সো আমি একটু ফোন মনে হয় হাতে ছিল বা কোলে রাখা ছিল, জাস্ট উঠে গেছি, ফোনটা ও দোতলা থেকে পড়ে নিচতলা পড়ে জাস্ট স্ক্রিনটা ফেটে গেছে। খুব কষ্ট হচ্ছে, হিন্দি সিরিয়ালের মতো মনে হচ্ছে ভাই, উপর থেকে বাড়ি নিজে পড়ে যাচ্ছে, একদম খুবই কষ্ট পাইছিলাম। ওই কষ্ট থেকে আর ওভারকাম করতে পারি না। তারপর টাচ স্ক্রিন আমি পরেরটা কিনি না, পরে ইউজ করতাম নোকিয়া E63, অনেকগুলো বাটন ছিল, এটাও স্মার্ট বাট টাচ স্ক্রিন না, বাট ওইটা দিয়েও ইউটিউব দেখা যেত। সো ওই টাইমে যেটা করতাম, আমি ইউটিউবে অনেক ভালো ভালো ক্লাস ছিল যেটা আমি দেখতাম, বিশেষ করে ইংলিশ অনেক কন্টেন্ট অ্যাভেলেবল ছিল, বাংলা কন্টেন্ট ওই টাইমে তেমন একটা অ্যাভেলেবল ছিল না। 13 সালে খান একাডেমির ভিডিও দেখতাম, মানে বিশেষ করে আমার কলেজের যে টাইমটা, আমি যখন কলেজে পড়া শুরু করতেছি, তুমি যদিও মাঝখানের টাইমটার কথা বলতেছো, মাঝখানের টাইমে যদি বলি, মাঝখানে আমি প্রথমত কনফিউজ ছিলাম কি করব, যে পড়াশোনাটা কি পটুয়াখালীতেই কন্টিনিউ করব নাকি বরিশালে যাব, নাকি মানে আমার যেহেতু পটুয়াখালী শহরটা বরিশাল বিভাগের একটা জেলা, সো ওইখানেই থাকবো নাকি একটু লাফ দিয়ে বরিশাল মানে বিভাগীয় শহরটায় যাব, নাকি আরো বড় লাফ দিয়ে ঢাকায় যাব। সো আসলে তখন পটুয়াখালী থাকতেও একটু হীনমন্যতায় ভুগতেছিলাম, কারণ ফ্রেন্ডরা বেশিরভাগই ঢাকা যাচ্ছিল বা কেউ বরিশাল যাচ্ছিল, যে আমি পটুয়াখালীতে থেকে যাব। আবার ঢাকা যেতেও ভয় লাগতেছিল, যে এত বড় শহর,
আবার চিন না কেউ, আত্মীয় স্বজন, কোথায় থাকবো কি থাকবো, মানে একটু অত বড় জাম দেওয়ার সাহস হয়নি। তাহলে ভাই এখানে যদি বলি মানে আপনার ওই বরিশালে থেকে যাওয়ার হচ্ছে মানে পটুয়াখালী থেকে ছোট একটা লাভ দেওয়ার ইন্সপিরেশন কি ছিল, আবার বড় যে লাভ দিলেন না এটার জন্য হচ্ছে আপনার কি ফ্যাক্টর ছিল যে আমি লাভ দিব না? আচ্ছা আচ্ছা, কারণ অনেকেই কিন্তু ভাই এখন হচ্ছে এই কাজটা করবে। এখন আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্টদের নিজের ক্যাপাবিলিটি বোঝা দরকার, যে কে কতটুকু লাভ দিতে পারে, কারণ বেশি লাভ দিলে গেলে ঠ্যাং ভেঙে যাবে, আবার হচ্ছে লাভ না দিলে দেখা যাবে এই একই জায়গাতে হচ্ছে থেকে যাবে। তো এই ব্যাপারটা যদি হচ্ছে ওদের একটু গাইড করেন, আপনার কি ব্যাপার ছিল? এইটার বেলা আমি যদি মেইন ফ্যাক্টর বলি, যেমন অনেকেরই ঢাকাতে আত্মীয় স্বজন অনেক আছে বা অ্যাভেলেবল আছে, তাদের জন্য আই থিঙ্ক ঢাকায় আসাটা ইজিয়ার। আর যাদের নাই তাদের যদি এমন হয় যে তোমার কোনো একটা মেসে থাকতে হবে, এখন এই মেসে যদি তুমি থাকতে হয় সেক্ষেত্রে তোমার যে ওই যে সঙ্গ দোষে লোহা ভাসে, যে যাদের সাথে থাকবা এরা যদি ঠিকঠাক হয় তোমার জন্য ভালো, আর যাদের সাথে থাকতেছো এরা যদি একটু প্রবলেমেটিক হয়, এরা যদি পড়াশোনায় অমনোযোগী হয়, তোমারও কিন্তু ভালো করাটা একটু টাফ হয়ে যায়। সো আমার কাছে ওই টাইমে মনে হয়েছে যে আমি ঢাকা গিয়ে বেশি আমার জন্য আননোন পরিবেশ। আমি যেটা করছিলাম, আমি আমার ফ্যামিলি সহ, আমি একটু ভীতু প্রকৃতির লোক, সো আমি আমার ফ্যামিলি সহ বরিশাল চলে গেছিলাম, কারণ ফ্যামিলি সহ ঢাকা শিফট করা কস্ট বা বাকি সবকিছু মিলায় আমাদের মনে হচ্ছিল যে ইম্পসিবল হবে। আর ওই টাইমে আমি একা এসে ঢাকা মেসে টেসে থাকবো, যেহেতু কখনো ওইরকম থাকি নাই, আর বাবা মাও সাহস করে নাই। বাট এখন তোমাদের মধ্যে আরো অনেকে অনেক সাহসী আছো, যারা সাহসী আছো ওয়েলকাম, কারণ লাইফে এক সময় কিন্তু ওই লাভটা দিতেই হয়। পরে ভার্সিটিতে এসে কিন্তু আমি ঠিকই একা একা থাকছি, 2 বছর আগে বা 2 বছর আগে বা 2 বছর পরে, মানে কোন টাইমে তুমি ওই লাভটা দিবা। সো যারা ইভেন আগে যাও তারা পড়াশোনায় তো সবকিছু না, লাইফে আরো অনেক স্কিল আছে, হয়তো তুমি রান্নাটা 2 বছর আগে শিখে যাবে, হুইচ ইজ আ ভেরি গুড থিং। মানে অনেকে ভাবো যে রান্না বান্না শুধু মেয়েদের কাজ, এটা না, তুমি রান্না বান্না তোমাকে শিখতেই হবে, সেটা তুমি ওই এসএসসি আর এইচএসসির আগে ওই টাইমে শিখো, আর না এইচএসসির পরে ইউনিভার্সিটির টাইমে শিখো, নাকি ইউনিভার্সিটি শেষ করে পিএইচডির টাইমে আমেরিকা গিয়ে তখন ওই আলু ভর্তার মুরগির মাংস কেমন রান্না করতে হয় সেটা শিখো। এক সময় রান্না করতেই হয়। যেমন এই টাইমটা যারা ফ্রি আছো, আমি যেহেতু বলার সুযোগ পাইলাম, পড়াশোনার পাশাপাশি তোমরা কিন্তু পড়াশোনা চাইলে করতে পারো, এইচএসসির ক্লাস টাস কিছু দেখা আগায় রাখতে পারো, নো প্রবলেম, বাট নিজের উপর এত প্রেশার দেওয়া যাবে না, ঠিক আছে? এই টাইমে আমি বলবো না যে তুমি রুটিন করে করে, এই যে 3 মাসেও তুমি রুটিন করে করে পড়বা, সকালে 2 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, রাতে 5 ঘন্টা, এরকম রুটিন করে করে পড়বা, এটা আই উড সাজেস্ট যে এটা করাটা ঠিক হবে না, কারণ একটু চিল মুডে থাকো এখন, বাট একটু টুকটাক তুমি জিনিসপত্র দেখতে পারো, বাট অবশ্যই তুমি কিছু জিনিস শিখতে পারো। এখন কিছু জিনিস বলতে আমি তোমাকে মিন করবো না যে তুমি পাওয়ার পয়েন্ট শিখো, মানে এআই টুলস শিখো, ওয়েবসাইট বানানো শিখো, এগুলোও শিখতে পারো, নো প্রবলেম, বাট এগুলোর চেয়েও জরুরি আমি মনে করি তুমি রান্না বান্না শিখো। হ্যাঁ, মাকে বিশেষ করে মাকে কদিন হেল্প করো। হ্যাঁ, ছেলে মেয়ে, এটা কিন্তু শুধু মেয়েদের বেলা বলতেছি না, ছেলে হও মেয়ে হও, দুইটা রান্নার বিভিন্ন রেসিপি টেসিপি দেখে শিখো, এগুলো লাইফ স্কিল, এগুলো শিখতে হয়, এগুলো সবার শেখা দরকার। আর একটু পড়াশোনা আগায় নিলা, সমস্যা কি? পড়াশোনা কোনো তোমার যেই টিচারের, যেই প্ল্যাটফর্মের, যার ক্লাস ভালো লাগে একটু যাচাই বাছাই করে দেখে পড়ো, কোনো সমস্যা নেই। তাহলে ভাই আমরা এটা বলতে পারি যে যারা বড় লাভ দিবে তাদের ক্ষেত্রে হইতেছে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে যে রেসপন্সিবিলিটি আসবে অনেক। দুইটা ব্যাপার আসবে, যে রেসপন্সিবল হওয়ার একটা সুযোগ আসবে, আবার হইতেছে রেসপন্সিবিলিটি আছে কিনা, সে নিতে পারবে কিনা, এটা হচ্ছে একটা কি ফ্যাক্টর বড় লাভ দেওয়ার ক্ষেত্রে। আর ওই ক্ষেত্রে অপরচুনিটি ওইটা আছে যে হচ্ছে নতুন কিছু শেখার সুযোগ আছে। আর যদি এমন হয় যে হইতেছে যে না আমার মধ্যে ওই মানসিকতা নাই, নতুন কিছু শেখার সুযোগ কি, তখন দেখা যাবে প্রেসারে হয়তো হচ্ছে আরো খারাপ অবস্থা হয়ে যাবে। মানে একটু মানে দৃঢ় মানসিকতার লোকজনের জন্য এটা কোনো প্রবলেম না। মানে ওই যে মেসে 10টা খারাপ থাকলেও, মানে 10টা খারাপ বলতে মিন করতেছি 10 জন মনে করে পড়াশোনার মুড নাই, বাট তোমার ওর মধ্যে তুমি পড়ে গেছো, তখন অ্যাটলিস্ট তোমাকে বুঝতে হবে যে ওকে আমি যে এনভায়রনমেন্টের মধ্যে আছি, মানে দিস ইজ নট রাইট ফর মি, আমার এটা থেকে বের হতে হবে, তখন তোমার শিফট করতে হবে। এই বোঝার টেন্ডেন্সি যদি থাকে তাহলে ইউ আর গুড টু গো। তুমিও যদি এমন হয় যে ওদের সাথে পড়ে প্রতিদিনই তাস খেলতেছো, রাত জেগে সিনেমা দেখতেছো, সবাই মিলে চিল আর চিল, বুঝতেছো না যেটা তোমার ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু প্রবলেম। মানে ওই কোনটা ভালো আর কোনটা খারাপ ওইটা যত তাড়াতাড়ি বুঝে যাবা ততই মঙ্গল। হ্যাঁ, তার মানে রেসপন্সিবিলিটিটা হচ্ছে দরকার ভাইয়া। তো এইখানে আমি যদি হচ্ছে বলি, তখন আপনি এইচএসসির পড়াশোনা কি শুরু করছিলেন কিনা, কতটুকু মানে এসএসসির পড়া পড়তেছিলেন এটা আপনি বলছেন? এসএসসি পড়াশোনা পড়তেছিলাম বলতে আমার মানে এটা একটা অভ্যাস, বদ অভ্যাস নাকি ভালো অভ্যাস জানি না, মানে আমি পিছনে পড়াশোনা মাঝে মধ্যে পড়ি যে আসলে কোনো গ্যাপ আছে কিনা। তবে এইচএসসি যেটা আমি বলবো, আমি মনে হয় বই টই একটু
মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার তো অনেক আগের স্মৃতি মনে করে করে করতে হচ্ছে। সো আমি আত্মীয় স্বজনের মধ্যে প্রথম যেটা করছি, যারা ইন্টারমিডিয়েটে পড়ছে 1 বছর 2 বছর আগে, ওদের থেকে ওদের বইগুলা কালেক্ট করছি। তো আমি এটা সবাইকে সাজেস্ট করবো, এইটা একটু বইগুলা কালেক্ট করো। নতুন বই পরে কিনলা, ক্লাস শুরু হওয়ার পর কিনলা, সমস্যা নেই। আপাতত তুমি পুরান বইগুলাই কিনো। পুরান বইগুলা কিনে একটু উল্টায় পাল্টায় দেখো। যেমন আমি যখন ইন্টারমিডিয়েট বই নিছি, মনে করো ফিজিক্সের বই নিছি, তখন আমি যখন দেখছি ওকে 9-10-এও গতি ছিল, এখন দেখি গতিবিদ্যা, তখন যখন একটু পৃষ্ঠা নাড়ায় দেখছি ওকে 9-10-এ তো গতি ছিল একমাত্রিক গতি, এবার তো একমাত্রিকের সাথে দ্বিমাত্রিকও আছে। ইন্টারেস্টিং তো। মানে আমি যে একদম পড়াটার উল্টে ফেলছি তা না, বাট দেখছি জিনিসগুলো কি আছে, একটু নিজেকে একটু পরিচিত করার ট্রাই করছি। সেই মতো দেখলাম বায়োলজিতে, দেখলাম যে 9-10-এ যা আছে, ইন্টারমিডিয়েট দেখলাম আরো অনেক জিনিসপত্র, মানুষজনের মধ্যে ঢুকে গেছে, মানুষজনের এই ওই সবকিছু দেখা যাচ্ছে, মানে হার্ট কিভাবে কাজ করে, এই কিভাবে কাজ করে, সেগুলো মানে একটু দেখা আর কি, নিজেকে ইন্সপায়ার করা যে এটা পড়তে হবে। আর যেটা এই টাইমে আমি বইগুলো আইনা আমার সুবিধা যেটা হয়েছে, মানে অ্যাটলিস্ট আমি এটা বুঝতে পারছি ইন্টারমিডিয়েটে পড়াশোনা অনেক বেশি, বুঝছো, মানে মানে পড়াশোনা অনেক বেশি, এটা আমি কনভিন্স ছিলাম যে প্রথম থেকে ভালোমতো পড়তে হবে। হ্যাঁ, যে অনেক সাবজেক্টের ক্ষেত্রে পুরো সাবজেক্টে যতটুকু পড়া ছিল এসএসসি তে, ইন্টারমিডিয়েটে এক চ্যাপ্টারে এত পড়াশোনা। যেমন আইসিটি 9-10 ওটা কোনো বই না, কিছুই নাই, বাট ইন্টারমিডিয়েট উঠলে কিন্তু আইসিটি তো অনেক কিছু আছে। সো সব সাবজেক্টের জন্য প্রযোজ্য। ভাইয়া, তো এই যে আপনি বরিশালে আসলেন, এসে হচ্ছে কলেজ সিলেকশন করলেন, এই কলেজ সিলেকশনের সময় মানে আপনি কোন কোন ব্যাপারে খেয়াল রাখছিলেন? মানে আমাদের সময় ওই টাইমে অলরেডি যেটা ছিল যে ওই টাইমে ইভেন এখন যেমন নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস, কিছু কিছু কলেজে শুধুমাত্র এক্সাম হয়, আর বাকি সবই হচ্ছে মেরিটের বেসিসে। আমার যেহেতু রেজাল্ট ভালো ছিল, আমার এসএসসি তো ওই যে গোল্ডেন এ প্লাস যেটাকে বলে, মানে সবগুলোতে এ প্লাস, এইচএসসি তো ওটা ছিল, বাট এইচএসসি তাই পরে আসি। সো এসএসসিতে যেহেতু রেজাল্ট ভালো ছিল, আমাদের সময় আবার নাম্বার দেখা যেত না। সো আমি ওই ফিজিক্সে 98 পেয়েছি না 99 পেয়েছি না 100 পেয়েছি, আই ডোন্ট নো, বাট ভালোই পেয়েছি আশা করি। বাট আমরা হচ্ছে দেখতে পারতাম যে সবগুলোতে এ প্লাস আছে। এখন মনে হয় পরের দিকে নাম্বারটা ওরা দেয়া শুরু করছে। সো ওই টাইমে আমার যেহেতু রেজাল্ট ভালো ছিল, সো আমার জন্য অত একটা প্যারা ছিল না, প্লাস হচ্ছে আমার স্কলারশিপও পাওয়া ছিল। সো আশা করি রেজাল্ট উপরের দিকে ছিল। সো আমি যেটাই দিতাম ওই টাইমে, বরিশালে মনে হয় ভালো কলেজের মধ্যে একটা ছিল হাতেম আলী কলেজ, আর একটা হচ্ছে অমৃতলাল কলেজ। এর মধ্যে হাতেম আলীটা হচ্ছে সরকারি, তো ওটাতে ক্লাস একটু কম হতো, আর অমৃতলাল ওটা বেসরকারি ছিল, ওটাতে রেগুলার একটু ক্লাস হতো। সো আমি হচ্ছে মানে একটু গুরুত্ব দিয়েছিলাম যে রেগুলার ক্লাস হওয়াটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ওই কলেজের ক্লাসের ফ্লোর সাথে সাথে আগাতে থাকলে, কারণ অনেকে হচ্ছে কি অনেক বেশি টিউশন পড়তো, বাট আমি আমার লাইফে মনে হয় টিউশন খুব কম পড়ছি। 9-10-এও যা পড়ছি আমি ইন্টারমিডিয়েটে আরো কম পড়ছি, কারণ আমি ওই একটু নিজে নিজে পড়ার অভ্যাস ছিল, এটা আমি মনে করবো আমার লাইফে আমাকে হেল্প করছে। কারণ ওই এখনকার দিনে ওই যে আমরা যে অনেক কিছু পড়াই দিই, পোলাপান তো খালি সেগুলো পড়তে থাকে, বাট ওই যে মাঝে মধ্যে বলি না যে আমি মনে করি তোমাকে 5টা প্রবলেম করাই দিলে তোমার নিজের আরো 10টা বা 15টা প্রবলেম করতে হবে। নিজে যতদিন না প্র্যাকটিস করতেছো, সবসময় আশা করবে না যে টিচার বা বাপ মা সবাই তোমার স্পুন ফিট করে আজীবন খাওয়াবে। ওই নিজেরই কিন্তু একটা না একটা সময় পড়তে হবে, তাই না তারিফ? তুমি তো যখন ওই যে মেডিকেলে পড়তেছো, তখন তো তোমার বায়োলজি হয়তো তুমি কলেজে কোচিং পড়ছো বা প্রাইভেট পড়ছো, বাট পরে যখন তুমি ইসে উঠলা, কি বলে, মেডিকেলে উঠলা, তখন তো আরো কমপ্লেক্স পড়াশোনা, বাট তখন কিন্তু তুমি একাই পড়ছো। মানে এটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার, যে ঠিক আছে গাইডেন্সের জন্য দরকার হয়, গাইডেন্সের জন্য তুমি কারো হেল্প নিতে পারো, অনলাইনে ভিডিও দেখতে পারো, কোর্স করতে পারো, প্লাস তোমার কোনো টিচারের ভিডিও লাগলে, কারণ কনফিউশন তো অনেক কিছু থাকে। আমার যেমন কলেজ লাইফের আগের মোমেন্টটা বলতেছি, তো কলেজ সিলেকশন পরে কলেজ লাইফের কথা বলবো সিরিয়ালি আগে। তো কলেজ সিলেকশনের বেলা আমি ওটা একটু গুরুত্ব দিছিলাম যে যেই কলেজটাতে হয়তো রেগুলার ক্লাস হবে, যেহেতু বেসরকারি প্রাইভেট কলেজ, এবং ওটারও মোটামুটি বরিশালে একটু ভালো, মানে বরিশালের মধ্যে আর কি ভালো করতেছিল, আমি এই জন্য ওটা চুজ করি আর কি। এখন যদি হচ্ছে কি এরকম হয়, ধরেন একটা স্টুডেন্ট মফস্বলে আছে, সে কলেজটা চুজ করার সময় সে যখন হচ্ছে, এখন তো ওই আগের মতোই একটা লিস্ট দিতে হয়, সিরিয়াল 5টা বা 10টা সিলেকশন করতে হয়, কি কি ফ্যাক্টর হচ্ছে ওর মাথায় রাখা উচিত? আমি 2টা কোয়েশ্চেন আনসার করব। ফার্স্টে হচ্ছে একটা মফস্বলের স্টুডেন্ট যখন আছে, বা ধরেন হচ্ছে ঢাকার বাইরের বিভাগীয় কোনো একটা জায়গাতে এরকম মফস্বলে আছে এরকম, আর যদি হয় এরকম হয় ঢাকার ভেতরে, এখানে তো হচ্ছে ব্যস্ততা আরো বেশি, আরো অনেক ফ্যাক্টর আছে, তো এই দুই ক্ষেত্রে স্টুডেন্টের কি কি ব্যাপার মাথায় রাখা উচিত সিলেকশনের ক্ষেত্রে? যারা ঢাকায় আছে ওদেরকে আমি সাজেস্ট করব নটরডেম কলেজ বাংলাদেশের বেস্ট, এটা বলারই কোনো কথা নেই। তোমার অবশ্যই প্রায়োরিটি ওটাই রাখতে হবে। নটরডেম কলেজ তো সবার আসলে পাওয়া পসিবল হবে না, কারণ এটা তো ওই সবাই তো পরীক্ষাও দিতে পারবে না, তাই না? মার্কসের একটা বার থাকবে, হ্যাঁ, জিপিএ 5 থাকতে হবে, বা এটা যারা
ফুলফিল করতে পারবে তাদের টার্গেট অবশ্যই রাখা উচিত নটরডেম কলেজ। নটরডেম ফার্স্টে রাখা উচিত, সেকেন্ডে রাখা উচিত সেন্ট জোসেফ। ঢাকার যারা তারা তো অবশ্যই, আর ঢাকার বাইরে থেকে ইভেন আমার মফস্বল থেকেও যেই সব ফ্রেন্ডরা ওই টাইমে ঢাকায় আসছে, ইভেন আমারই ফ্রেন্ড কিছু নটরডেমে আসছে, অ্যান্ড দে ডিড এক্সেলেন্ট ইন দেয়ার প্রফেশনাল লাইফ। মানে তারা তাদের পরেও ভালো ইউনিভার্সিটিতে গেছে, আর নটরডেম থেকে তো সাকসেস রেটটা অনেক বেশি। আসল যে ব্যাপারটা, আমি ইভেন যদি পর্তুগালেতেও থেকে যেতাম, পর্তুগালি সরকারি কলেজেও থেকে যেতাম, হয়তো আমি ওখান থেকে ঢাবিতে আসতাম। মেইন ব্যাপারটা যেটা হচ্ছে নটরডেম, আমি যদি ম্যাথের ভাষায় বলি, নটরডেমের যে স্যাম্পল স্পেসটা, মনে করো টোটাল স্টুডেন্ট কত হয় তোমাদের? সায়েন্সে 2000। সায়েন্সে 2000। এই স্যাম্পল যে স্পেসটাই যে 2000 স্টুডেন্ট, এখন মনে করো এটার মধ্যে 1800 স্টুডেন্ট বা 1900 স্টুডেন্ট বাংলাদেশের টপ ইনস্টিটিউশনে চান্স পাইতেছে, পড়তেছে। তার আগের সিনিয়রও টপ ইনস্টিটিউশনে চান্স পেয়েছে, পড়তেছে। তখন ওই এনভায়রনমেন্টে থাকলে মানে যে কারোর ভালো পড়তেই হবে। মানে ওই যে পিয়ার প্রেশার, যদিও এটা নেগেটিভলিও দেখতে পারো, পজিটিভলিও দেখতে পারো, বাট আমি পজিটিভ সাইডেই বলবো যে আমি মনে করো দেখতেছি আমার আগের ব্যাচ থেকে অনেক বেশি স্টুডেন্ট আসলে ভালো একটা জায়গায় চান্স পাইছে। তো আমি কিন্তু কানেকশনগুলো ইজিলি পেয়ে যাচ্ছি। আমি কিন্তু কোনো একটা কনফিউশন থাকলে আমি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি। আমাদের সময় যেটা হতো, পর্তুগালিতে থাকতে আমি যেমন 9-10 তো আমরা অত বেশি এই যে মেডিকেল ডিউ এই ভার্সিটিতে পড়বো এত চিন্তাও করি নাই, চিন্তা মনে ওইভাবে তো তখন একটু আগাইছি। বাট আস্তে আস্তে আমার মনে করো আমি অমৃতলালে পড়ছি, সো অমৃতলাল দে কলেজ, ওখান থেকেও কিন্তু ভালো জায়গায় চান্স পায়, বুয়েটে চান্স পায়, মেডিকেল চান্স পায়, ঢাবিতে চান্স পায়, ভালো ভালো স্টুডেন্ট চান্স পায়। বাট যেটা হয়েছে ওখানে যদি টোটাল স্টুডেন্ট মনে করো যদি 700 হয় সায়েন্সে, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নাই, বাট 700-র মধ্যে সেই নাম্বারটা সব মিলায় হয়তো 100 থেকে 150 হবে। পার্সেন্টেজ হিসেবে চিন্তা করলে এটা কিন্তু পার্সেন্টেজ অনেক বড় না, হয়তো 15% to 20% স্টুডেন্ট টপ ইনস্টিটিউশনে চান্স পায়। বাট নটরডেম বা এটা ভালো কলেজে হলে লাভটা কি, মানে আমি এমন একটা এনভায়রনমেন্টে আছি যেখানে 90 to 95% ভালো জায়গায় চান্স পায়। সো আমাকে তো ভালো করতেই হবে, ভালো না করলে তো মানে পিয়ার প্রেশারেই টিকে থাকা যাবে না। সো দ্যাটস আ গুড থিং, যদিও কিছু নেগেটিভ ব্যাপার আছে, বাট দ্যাটস আ গুড থিং পজিটিভ ভাবে যদি আমরা চিন্তা করি। আর ভাই এখানে আমার কাছে মনে হয় ভাই আরেকটা ব্যাপার যেটা থাকে, আমার কাছে যেটা মনে হয় বাসা থেকে কলেজের দূরত্ব, ওইটা হচ্ছে কিরকমভাবে দেখা উচিত। যেমন হচ্ছে যেমন অনেকের ইচ্ছা থাকে যে আমি রাজক উত্তরাতে পড়বো, ধরেন এরকম, বা অনেকের হচ্ছে কলেজ চলে আসে হচ্ছে একটু দূরে, আমার বাসা হচ্ছে অনেক দূরে। তো সেই ক্ষেত্রে সিলেকশনের ব্যাপারে কি প্রায়োরিটি দেওয়া উচিত কি না, নাকি হচ্ছে আমি ভালো কলেজের লোভে ওই কলেজটাতেই চলে যাব? অবশ্যই উচিত। এটা আমি ইভেন আমার লাইফেই আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা নটরডেমে পড়ার জন্য, যদি আমি নটরডেম কলেজে মাত্রই অনেক প্রশংসা করলাম, বাট নটরডেমে পড়ার জন্য ওর বাসা ছিল মনে করো ঢাকার এক প্রান্তে, মনে করো উত্তরার এদিকে। এখন তো মেট্রো রেল হয়ে গেছে, এখন কিন্তু ইজি, এখন উত্তরা থেকে প্রচুর স্টুডেন্ট যায় সকালবেলা ভাই মেট্রো ভরাই থাকে নটরডেম দিয়ে, মেট্রো ভরাই থাকে নটরডেম স্টুডেন্ট দিয়ে, মানে আমরাও গেলে জায়গা পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই টাইমে আমি যেটা দেখছি যে কিছু স্টুডেন্টস এরকম অনেক পথ পাড়ি দিয়ে যেত, তোর ডেইলি 2 থেকে 2.5 ঘন্টা বা তারও বেশি, মানে যাইতেই 2-2.5 ঘন্টা, আসতেও 2-2.5 ঘন্টা, 5 ঘন্টা চলে যাচ্ছে রাস্তায়। কিছু অ্যাটেন্টিভ স্টুডেন্ট ওই টাইমে বইটই খুলে রাখে, বাট স্টিল ওটা তো সুন্দর একটা পরিবেশ না পড়াশোনার জন্য। বাসে বা এসে তো অত মনোযোগ দেওয়া যাবে না। তো আমি সাজেস্ট করব তোমার কলেজটা অবশ্যই একটা প্রায়োরিটি হওয়া উচিত, যে তুমি তোমার কলেজে যেতে আসতে তোমার 1 ঘন্টার বেশি সময় যাতে না লাগে, এরকম একটা বার সেট করা দরকার তোমার, কারণ সময়টা তো ইম্পর্টেন্ট। ঠিক আছে, নটরডেমের এনভায়রনমেন্ট তুমি ভালো পাবা, বাট নটরডেমের ভালো এনভায়রনমেন্টে প্রচুর ইন্সপিরেশন নিয়ে আসতেছো, বাট ডেইলি 5 ঘন্টাই চলে যাচ্ছে, আয়সা ক্লান্তির ঠেলায় আর বই খুলতে পারতেছো না, পরে শুয়ে শুয়ে ভাবতেছো হ্যাঁ আগের ব্যাচের এই ভাই তো বুয়েটে ফার্স্ট, এই ভাই তো মেডিকেলে ফার্স্ট, এই ভাই ঢাবিতে ফার্স্ট, স্বপ্ন দেখতে ঘুমাই গেছি, স্বপ্ন দেখতে দেখতে ঘুমাই গেল। সো অবশ্যই ওটাও ম্যাটার করে। আর যারা ঢাকার বাইরে থেকে আসবে, অবশ্যই তুমি যদি ফ্যামিলি সহ আসার পসিবিলিটি থাকে, তোমার যদি ওই ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে, তাহলে তুমি তোমার ফ্যামিলি বাবা বা মা কাউকে নিয়ে আসতে পারো, মাকে নিয়ে আসতে পারো, একটা ছোট একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারো, ওটা সবচেয়ে বেস্ট অপশন যদি তোমার ওই ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে। আর যদি তোমার কোনো আত্মীয় স্বজন থাকে আশেপাশে, তার বাসায়ও থাকতে পারো। বাট ওই মেসে ওঠার ক্ষেত্রে একটু কেয়ারফুল। মেসে ওঠার ক্ষেত্রে যদি তোমার মেসে এনভায়রনমেন্ট ভালো হয়, ভালো মেসও পাবা। নটরডেমের আশেপাশে এমন মেস আছে আই বিলিভ যেখানে প্রচুর পড়ুয়া স্টুডেন্ট পাওয়া যাবে, এবং সবাই মিলে যখন গ্রুপ স্টাডি করে তখন কিন্তু ওটা পজিটিভ। যদি তুমি মেসে থাকো, একটা পিয়ার প্রেসার কাজ, পাশের রুমে দেখতেছিল, আমার রুমে পাশের টেবিলে গেছেন পড়তেছে, এই টাইমে আমি মোবাইল টিপতেছি, মানে ভাই বন্ধুর উন্নতি সহ্য করা যায়। এটা হচ্ছে 3 ইডিয়টস এর এটা মনে পড়ে গেল। হ্যাঁ,
যে বন্ধু ফেল করলেও দুঃখ লাগে, দুঃখ লাগে। আর বন্ধু আবার যদি তোমার ভালো চেয়ে আগে যদি- ফার্স্ট হয়ে যায় তাহলে এটা আরো আবার বেশি একটু দুঃখ মেনে লাগে। নিতে আরো বেশি দুঃখ লাগে। তাই এটা একটা হিউম্যান নেচার। সো বেসিক্যালি এমন মেস বা এমন হোস্টেল তোমাকে সিলেক্ট করতে হবে, আশা করি নটরডেমের আশেপাশে এরকম হোস্টেল তুমি হ্যাঁ, পাবা, যেটাতে তুমি না পড়লেই একটা নিজের কাছে অপরাধী মনে হবে যে বাপ মার টাকা পয়সা খরচ করতেছে, পাশের রুমের ফ্রেন্ডও পড়তেছে, আমি কি করতেছি, তাই না? ওই যে এই জন্য দেখবা যে তোমাদের অনেক বড় বড় ভাইরাও কিন্তু লাইব্রেরিতে গিয়ে পড়ে, বিশেষ করে যারা জবের প্রিপারেশন নেয়। লাইব্রেরিতে গিয়ে হয় কি ব্যাপারটা, বাসায় থাকলে মনে করো ওই যে বই রেখে ফোন ধরছো, আর খেয়াল নাই, এই রিলস চলতেছে, মজার মজার রিলস, আর বইয়ের কথা মনেই নাই। লাইব্রেরিতে কি হয়, আশেপাশে বা এরকম হোস্টেলে যেটা হবে, আশেপাশে সবাই যদি পড়ে, তখন তুমি ফোন তুলে মনে হবে আরে আমি 5 মিনিট ধরে ফোন চাপতেছি, সবাই পড়ে তো আগায় যাচ্ছে, তখন এই বইটা নেই, মানে এই ব্যাপারটা আছে তখন। ভাইয়া আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কাছে জানতে চাবো, সেটা হইতেছে এই যে এখন পোলাপান, এই যে হচ্ছে যে তেজস্ক্রিয় উত্তেজিত এরা যে হচ্ছে এত এত হচ্ছে করতেছে, এখন আপনিও তো হচ্ছে তখন কিছু না কিছু পড়া, যেটা বললেন যে বই আনতেন, বই এনে হচ্ছে দাগাইতেছেন, এরকম একটা সিচুয়েশন। তখন তো মেইনলি হচ্ছে অফলাইন ছিল, এখন হচ্ছে আবার হচ্ছে অনলাইনের একটা ভালো ইয়ে আছে। স্টুডেন্টদের আসলে কোনটা মানে প্রায়োরিটি দেওয়া উচিত, বা মানে এক একজন তো পার্সন টু পার্সন ভ্যারি করবে, তো অফলাইন অনলাইন সিলেকশন করার ক্ষেত্রে কোন কোন ব্যাপারে খেয়াল রাখা উচিত? অবশ্যই। তো তোমার এই যে টাইমটা, এই টাইমে তো ওরা অফলাইনে কিছু স্টুডেন্ট আছে যে এই টাইমে ওরা অফলাইন already ব্যাচে অনেকে ভর্তি অলরেডি হয়ে ঢুকে গেছে। গেছে, মানে কোন টিচার মানে ঈদের বন্ধেও পড়বো। ঈদের বন্ধেও পড়বো। আমি তো এটা বললাম অলরেডি, ক্লিয়ার করলাম যে এত তাড়াহুড়ার কিছু না, একটু ধীরে তুমি অফলাইনে পরে যাও, প্রবলেম নাই, বাট এই টাইমে তুমি একটু অনলাইনে এক্সপ্লোর করো, এটা ইজি, বইটই নাও, অনলাইনে একটু এক্সপ্লোর করো, অনেক ফ্রি রিসোর্সেস, অনেক ফ্রি রিসোর্সেস। আমরা বলতেছি না যে আমাদের গুলাই ভালো, তুমি বাকিদেরটাও দেখো, আমাদেরটাও দেখো, সবারটাই দেখো, যার যেই টিচারের ক্লাস ভালো লাগে, অবশ্যই যাতে, অবশ্যই এমন কাউকে সিলেক্ট করবে না যে পুরোপুরি বুলশিট গার্বেজ পড়ায়, মানে ওটা সিলেক্ট করা যাবে না, বাট মানে এমন টিচার যার সাথে তোমার ভাইব ম্যাচ করে, যে তোমাকে এমনভাবে পড়াচ্ছে যার পড়াশোনা তুমি বুঝতেছো, তার থেকে তুমি দেখো। আমি যেটা সাজেস্ট করবো না যে একসাথে 14টা প্ল্যাটফর্মের কোর্স কেনা, তাহলে দেখা যাবে যে কোর্সেরই ট্র্যাক রাখবা যে কোন কোর্সে কি হচ্ছে, বাট পড়াশোনার হবে না। যে কোনো একটা জায়গা সিলেক্ট করো, ওখানে সাথে সাথে রুটিন অনুযায়ী পড়াশোনা আগাও, তাতে কোনো সমস্যা নেই। বাট এই টাইমটাতে আমি সাজেস্ট করবো একটু বইপত্র নিয়ে ঘাটাঘাটি করো নিজে, প্লাস একটু অনলাইনে একটু টুকটাক দেখো যে কোন টিচারের ক্লাস তোমার ভালো লাগতেছে, তাই না? তুমি হয়তো এসএসসিতেও অনেকের ক্লাস দেখছো, এখন এইচএসসিতেও তাদের ক্লাসগুলো দেখো যে কেমন লাগতেছে, নতুন টিচারদের ক্লাসও এক্সপ্লোর করো, নো প্রবলেম। বাট এখনই তুমি যদি কোনো প্রাইভেট ব্যাচে চলে যাও অফলাইনে, তারপর যদি তুমি সেটার ব্যাপার সিরিয়াস না হও, যদি সিরিয়াস হও ভালো, সিরিয়াস স্টুডেন্ট তুমি যদি যাই করতে চাও, আমি কোনো আপত্তি নেই। সিরিয়াস স্টুডেন্ট যারা, তুমি যদি পড়তে যাও এখন থেকে, যে এখনের যে উত্তেজনা বা এখনের যে তেজস্ক্রিয়তা, সেটা যদি তুমি 2 বছর 2.5 বছর ধরে রাখতে পারো, 2 বছরের আর কি, তাহলে নো প্রবলেম। বাট এমন হলো যে প্রথম 1 মাসেই সব উত্তেজনা শেষ, বারুদ শেষ, বারুদ শেষ, তেজস্ক্রিয়তা সব শেষ, মনে করো ইউরেনিয়াম সব রেডিয়েট করে, ইউরেনিয়াম এখন সব হয়ে গেছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এসব হয়ে গেছে, মানে হাফ লাইফ করে ফেলছে, অর্ধেক হয়ে গেছে ইউরেনিয়াম, তাহলে তো সমস্যা। কারণ এইটা কিন্তু ম্যারাথন, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো স্প্রিন্ট না যে 1 মাসে সব শেষ করে ফেলবা ওয়ান শট, তা না, এটা একটু ম্যারাথন। সো 2 বছর তোমাকে রুটিন মেনে রেগুলার পড়তে হবে, এটা রেগুলার পড়াটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমরা নিজেরাও অনেক সময় ভুল করছি, আমরা মনে করি পরীক্ষার আগে হুশ হইছে যে আরে 6 মাস চলে গেছে, হাফ ইয়ারলি যে একটা এক্সাম হয় না, অনেকে কিন্তু তার আগে হুশই হয় না যে ইন্টারমিডিয়েট উঠছি, কারণ নতুন কলেজে উঠছি, পাংখা, লাইফটা পাংখা পুরো পাংখা গজায় গেছে, উঠতেছে আশেপাশে, আমি এখন বড়, আমাকে ভাই ডাকবা, আমাকে ভাই ডাকবা। অনেকে আবার ওই কম্বাইন্ড কলেজে ভর্তি হবে, হ্যাঁ, সেখানে আবার অনেকের মধ্যে থাকবে যে একটু মেয়েদেরকে ইমপ্রেস করার, মনে লাড্ডু ফুটবে, কেউ মেয়ের আবার ছেলেদেরকে ইমপ্রেস করার ট্রাই করবে। এগুলো লাইফে, এগুলো বয়সটাই তোমাদের এমন, যেগুলো কিছু কিছু জিনিস আসবে, কিছু কিছু জিনিস মন চাবে, বাট মাথায় রাখতে হবে মেইন কাজটা পড়াশোনা, ঠিক আছে? মেইন কাজটা পড়াশোনা। যেহেতু এই কথা বলতেছিলাম, অনেকে মাঝে মধ্যে ইনবক্সে কোয়েশ্চেন করে যে ভাই আমি তো এইটা পড়ি, আমি ক্লাস 11-এ পড়ি, এখন কি আমি প্রেম করতে পারবো? ভাই তুই মন চাইলে প্রেম কেন, তুই বিয়ে কর, তাতে আমার কোনো প্রবলেম নাই তো। বাট ব্যাপারটা হচ্ছে কি, প্রেম প্রীতি বড় মানুষ কি আউলে দেয়, তোমরা তো ছোট মানুষ, তোমাদেরকে যে আউলে দিবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি যদি সারাদিন প্রেমের মধ্যেই থাকো, বই খাতা যদি মনে করো এইচএসসি 28 আস্তে আস্তে তোমার বিয়ে শেষ, বাচ্চা কাচ্চার সংখ্যা ধরলাম 1, এখন তুমি দেখলা যে তোমার সিলেবাস কমপ্লিট হয় নাই, তাহলে তো সমস্যা। তাহলে কি দুজন মিলে, জামাই বউ দুজন মিলে কি ফেল করবা? এটা তো সমস্যা, খারাপ দেখে না বিষয়টা। বাট তুমি যদি কারোর সাথে তোমার ভাইব ম্যাচ করে, বাট তোমার কোনো ফ্রেন্ড থাকতে পারে, নো প্রবলেম, বাট অবশ্যই
পড়াশোনাটা যাতে ঠিক থাকে, বুঝছো, ওই কন্ট্রোলটা যাতে থাকে। সো সবচেয়ে ভালো অ্যাভয়েড করা, আমি সাজেস্ট করবো যদি অ্যাভয়েড করতে পারো সবচেয়ে ভালো, ডাক্তার আরো ভালো বলতে পারবে। না ভাই, বিষয়টা হইতেছে হচ্ছে এরকম যে আপনি যেটা বলেন কন্ট্রোল থাকা, হ্যাঁ। কারণ হচ্ছে এটা ওরা কন্ট্রোল করতে পারে না, পারবে না, হ্যাঁ। এটা ওরা কন্ট্রোল করতে পারে না। এবং সবচেয়ে যে জিনিস যেটা আপনি বললেন যে আওলায় দেয়া, এটা খুবই কমন একটা ব্যাপার। ওদের হচ্ছে প্রবলেম থাকে যে ভাই এরকম তো হইছে, এখন কি করব আমি, ঠিক আছে, এখন তো পড়াশোনাও হচ্ছে না, এই একটা অবস্থা। এবং এইচএসসি টাইমটা ওদেরকে যদিও আমরা এখন বলতেছি হচ্ছে ওদের একটা জিনিস বোঝা দরকার, সেটা হচ্ছে ওদেরকে আমরা বলতেছি উত্তেজনা কমাইতে, কারণ হচ্ছে তেজস্ক্রিয়তা কমাইতে। কারণ ওরা যদি হইতেছে যে হাফ লাইফে দেখা গেলো হচ্ছে বারুদ সব হচ্ছে উড়িয়ে দিল, পরে হচ্ছে আর ওই স্ট্যামিনাটা থাকে না, বার্ন আউট হয়ে গেলে হচ্ছে আর পরে পাওয়া যায় না। আরেকটা ব্যাপার হইতেছে যদি এমন হয় যে হচ্ছে আপনার এই ব্যাপারটা হচ্ছে আর ক্যারি ও করতে পারতেছে না, যে আউলায়া গেল, তখন হচ্ছে সমস্যা। কারণ এইচএসসি তে কিন্তু হচ্ছে টাইম কম, এখন হয়তো আমরা বলি যে হচ্ছে একটু স্ট্যামিনা কমা, স্ট্যামিনাটা ধরে রাখো, একটু হচ্ছে উত্তেজনা কমা, কিন্তু বাকি টাইমটা যেন হচ্ছে থাকে। কারণ এই অল্প টাইমটার মধ্যে দেখবে হচ্ছে আচ্ছা একটু চোখ ফিরাইলাম, ওমা আমার 2 মাস নাই। এবং দেখা যায় হইতেছে এই মেন্টাল ট্রমাগুলো দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর থাকতে পারে। তো তখন দেখা যাবে এইচএসসি পাস হয়ে যার শোকে হইতেছে সে এখানে হচ্ছে মানে হচ্ছে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে, সে দেখা যাচ্ছে চিল করে বুয়েট মেডিকেল চলে চান্স পেয়েছে, তখন তো ধরেন ভাই আরো বড় বার্ন খাওয়া লাগে পোলাপানের। এটাই লুজারদের জন্য আসলে লাইফটা ডিফিকাল্ট, বুঝছো, যতই আমরা যাই বলি লাইফে, মানে আমি চাই না কেউ লুজার হও, ঠিক আছে, লুজারদের জন্য এটা কিন্তু লাইফে লং টার্ম একটা ফ্রাস্ট্রেশন থেকে যায়। সো সবাই মানে এমন না যে বুয়েট মেডিকেল মানেই তুমি লাইফে সাকসেসফুল, তা না, বাট যাই করতেছো নিজের অধ্যবসায়, নিজের পরিশ্রম, কোনো একটা গোল সেট করা, লাইফে কিছু করতে চাও। যাদের লাইফে গোল না থাকে তারা আসলে যে কি করে লাইফে ঠিক নাই। তোমার একটা সলিড একটা গোল থাকতে হবে। হয়তো তোমার জন্য বুয়েট মেডিকেল ওই গোলটা অ্যাচিভ করতে বা কোনো কিছু একটু ইজি করে দিবে, বাট স্টিল যদি তুমি সেটা অ্যাচিভ করতে নাও পারো, এই যে তোমার পরিশ্রম করার মাইন্ডসেট বা কোনো একটা কিছুর পিছনে লেগে থাকার মাইন্ডসেট, তুমি হয়তো বুয়েট মেডিকেল কোথাও চান্স পাও নাই, ঢাবি কোথাও চান্স পাও নাই, হয়তো তুমি ওই যে আজীবন একটা অধ্যবসায় বা পরিশ্রম করার মাইন্ডসেট ধরে রাখছিলা, তুমি হয়তো এমন একটা বিজনেস এস্টাবলিশ করবা, ভবিষ্যতে হয়তো সব বুয়েট গ্র্যাজুয়েট, ডিউ গ্র্যাজুয়েট তোমার ওখানে জব করবে, মানে এটাও কিন্তু তোমার ক্যাপাবিলিটি আছে। বাট অবশ্যই লাইফে গোল থাকতে হবে। যদি ওই এলোমেলো জাস্ট হাওয়া লাগায় বেড়াবা, কি করতেছো জান না, বাবার হোটেলে খাওয়া চলতেছে মাসের পর মাস, কোনো টেনশন নেই, তাহলে কিন্তু লাইফে একটা সময় পর গিয়ে আসলে হিসাব মিলানো ডিফিকাল্ট হয়ে যাবে। তখন কিন্তু ওই পাস্টের ওইগুলা নিয়ে বারবার মনে হবে যে নস্টালজিক হয়ে যাবা, যে ওকে পাস্টে হয়তো এগুলা ভুল করছি। এইটাও আমি চাই না কারো লাইফে হোক। সবাই প্রেজেন্টে ফোকাস করবো, আমরা প্রেজেন্টটাতে যত ভালো করা যায়, সেই স্কোপগুলোকে যত ভালোভাবে ইউটিলাইজ করা যায় সেটাই চেষ্টা করবো, যেটা বলতেছিলাম আর কি। তো তোমাদের এই টাইমে অনেকেরই দেখা যাবে যে পড়াশোনায় রেগুলার না হলে ওই হাফ ইয়ারলির আগে গিয়েই হুশ হবে যে ওকে সর্বনাশ, আমি তো এইচএসসিতে উঠে গেছি, সিলেবাস তো কিছুই হয়নি। ভাই যেহেতু হিসাবের কথা আসতেছিল, আমি মাঝখানে মনে মনে হিসাব করতেছিলাম, ওদের মনে না ভাই এখনো বিয়ের লিগ্যাল বয়স হয়েছে, আপনি যদিও বলে ফেলছেন আমরা বিয়ে রিয়েক্ট করো না তোমরা, ঠিক আছে কর দোকানে ওরা জাস্ট এমনি বলছে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয়, যেহেতু ভাই এই টপিকটা আসছে, এটা বলা যাচ্ছে একটা ট্যাবু টাইপ টপিক, কেউ কথাবার্তা বলে না, যেহেতু আমাদের কথা আসছে, সেটা হইতেছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যেহেতু আমাদের এটার নামে আমরা স্টুডেন্ট, তখন কিন্তু হচ্ছে অনলাইন অ্যাক্সেস তেমন একটা হচ্ছে ছিল না। হ্যাঁ, আমাদের দেখা যেত হচ্ছে আবার আমার স্কুল কলেজে হচ্ছে এরকম কম্বাইন্ড হচ্ছে ছিল না, তো দেখা যেত হচ্ছে ইন্টারেকশনের সুযোগটা অনেক কম ছিল। কিন্তু এখন তো ভাই দেখা যায় আমরা ক্লাস নিতেছি ইউটিউবে, ওরা ইউটিউবের কমেন্ট থেকেই হইতেছে হচ্ছে ইনস্টা ফেসবুক আইডি নিয়ে হচ্ছে চলে যাইতেছে। আমরা দেখি তো আমাদের লাইভ ক্লাসে তোমরা কি করো ওটা আমরা দেখি। দেখা যাচ্ছে আমরা লজ্জা পেয়ে আমরা আর কমেন্ট দেখি না, কমেন্ট দেখি না, না দেখার ভান করি, বাট আসলে দেখি। হ্যাঁ হ্যাঁ, তো এখন তো হচ্ছে ভাই অ্যাক্সেসটা হচ্ছে আরো বেশি, ওরা মানে ইজিলি হচ্ছে এই জিনিসগুলো অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ওদের আরো এই ব্যাপারটাতে হচ্ছে কন্ট্রোলে থাকা উচিত, নাইলে দেখা যাবে হইতেছে হচ্ছে রেজাল্ট খারাপ, মন খারাপ, সবকিছুই খারাপ, কিন্তু কেন খারাপ কোনো ইয়া নেই, আলটিমেটলি লং রানে হচ্ছে। তুমি সবসময় তোমার বাপ মার কথা মাথায় রাখবা, যে তোমার বাবা মা তোমার পিছনে অনেক ইনভেস্ট করে, শুধুমাত্র টাকা পয়সা না, তাদের পরিশ্রম, তাদের মনোযোগ সবকিছু তোমার প্রতি ইনভেস্ট করা থাকে। সো লাইফের কোনো একটা পর্যায়ে তুমি আওলায় গেলে তোমারও কিছু হবে না, তোমার ওই কি বলে যার জন্য আওলায় গেছো তারও কিছু হবে না, শেষমেশ কষ্টটা পাবে তোমার বাবা মা। সো ওই লাইফটা বা বাবা মাকে ওই সিনারিতে তুমি ফেলো না আর কি, এটা সাজেস্ট করবো আমি। এটাই যে লাইফটা হচ্ছে ভাই হচ্ছে ওই যে সিগমা মিল আলফা মিলের মুভিদের মতো না। হ্যাঁ, লাইফ আসলে অনেক কমপ্লিকেটেড। হ্যাঁ, আর ওই
লাইফ কখনোই ধরতক্তা মারপেক না, লাইফে অনেক ডিসিশন, অনেক কিছু অনেক ভেবে চিন্তে করতে হয়, ভেবে চিন্তে আগাতে হয়। ভাই এখানে হচ্ছে আরেকটা ট্রেন্ড স্টুডেন্টের মধ্যে হচ্ছে দেখা যায়, যেমন হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, তখন ব্যাপারটা ছিল এরকম যে আমরা অনেক কিছুর পেছনে দেখতাম দৌড়াইতেছে, বাকিরা দৌড়াইতাম, যেরকম হচ্ছে ইংলিশ কোর্স, কি কোর্স জানি না ভাই, যা জানি এখানে ইংলিশ শিখতে পারবো মানে, কিন্তু মানে এটাতে হচ্ছে আমার মানে ওটা এমন না যে হচ্ছে আমি আইএলস শিখবো বা আইএলস দিব এরকম কিছু, বা ধরেন হচ্ছে আমি এইচএসসির কোর্স যা জানি ও যে একটা হচ্ছে শর্ট কোর্স হয় ইংলিশের চলে যাইতেছি, বা অনেক জায়গায় দেখতাম যে হচ্ছে কম্পিউটার কোর্স, ওইখানে হচ্ছে ওয়ার্ড ফাইল ওপেন করা বা ধরেন টাইপিং টিপিং শিখাইতো, তো ওই রকম হচ্ছে অনেক কোর্স চলতো, এখনো দেখা যায় হয়তো হচ্ছে অনেক জায়গায় এটা চলে, বিশেষ করে মফস্বল এলাকাতে দেখা যায় এটা হচ্ছে চলে। এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখতেছেন, বা হচ্ছে স্টুডেন্টদের কিভাবে এই জিনিসগুলো হচ্ছে অ্যাসেস করে হচ্ছে যাওয়া দরকার? প্রথমত সবাই যেটা করতেছে ওইটাই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমার জন্য প্রয়োজন কিনা, তাই না? তুমি যদি কম্পিউটারের কোর্স করো, এখন তার আগে দেখতে হবে তুমি কম্পিউটারের কোর্সটা করে তুমি কি করবা। যদি তুমি ওটা জানা থাকে যে ওকে কম্পিউটার কোর্স করে আমি এটা করবো, তাহলে ইউ ক্যান ডু দ্যাট কোর্স। তোমার ইংলিশের মনে করো কোনো একটা কোর্স করে, আইএলটিএস এর কোনো একটা কোর্স করে তুমি কি ইন্টারমিডিয়েটের দেশের বাইরে যাবা, তুমি কি দেশের করবে না, আন্ডারগ্রেড করবে না, দেশের বাইরে যাবা, ওকে ফাইন, সেক্ষেত্রে তুমি আইএলটিএস দাও, স্যাটের প্রিপারেশন নাও, নো প্রবলেম। বাট তুমি জানোই না কি করবা, পরে জাস্ট সবাই করতেছে দেখা করতেছে, ওইটা করা যাবে না। মানে ভেবে চিন্তে তোমার জন্য প্রয়োজন হলেই তুমি করবা, এটা আর কি। তার মানে হচ্ছে ভাই মানে মেইন আমরা যেই জায়গাতে হচ্ছে আমরা করতে টানতে পারি সেটা হলো গোলের ব্যাপারে হচ্ছে একদম হচ্ছে নিজের প্রপার আইডিয়া থাকা লাগবে যে আমি আসলে হচ্ছে কি চাই। মেইনলি দেখা যায় যে হচ্ছে এই টাইমটাতে ওরা যখন এসএসসি পর্যন্ত ছিল একটা গোল থাকে, আমার এসএসসিতে জিপিএ 5 নিয়ে হচ্ছে বের হয়ে আসা হচ্ছে লাগবে, তো এই টাইমটাতে সে একটা বড় একটা গোল থাকে যে হচ্ছে আমার একটা কলেজে চান্স পাওয়া লাগবে, এবং যেহেতু এসএসসি নাম্বারের ভিত্তিতে কলেজ চলে আসে ওইটা নিয়েও তেমন একটা সিরিয়াস থাকে না, তো এই টাইমটাতে দেখা যায় হচ্ছে গোলটা ওইরকমভাবে ঠিকঠাক থাকে না। তাহলে যদি হচ্ছে গোল ওদের একটা ভালো একটা আইডিয়া ওরা ফিক্স করে ফেলতে পারে যে আমি কি চাই, এটা যদি ভালো করে বোঝে, তাহলে হয়তো যে ওদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যায়। ট্রু। আর এইচএসসিতে যেটা ব্যাপারটা হচ্ছে কি, তোমার এসএসসিতে অনেক এক্সাম্পল আছে যে এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, বাট এইচএসসিতে রেজাল্ট খারাপ হয়ে গেছে। কারণ এসএসসিতে রেজাল্ট ভালো করা আর এইচএসসিতে রেজাল্ট ভালো করা, আমি যদি কম্প্যারিজন করি, এটার তুলনায় এটা অনেক বেশি ডিফিকাল্ট, বুঝছো? আর একটা জিনিস হচ্ছে এইচএসসিতে শুধু ভালো করলেই নট এনাফ। তুমি মনে করো জাস্ট এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করছো, বাট জিনিসপত্রের ভিতরে ঢুকো নাই, বুঝো নাই, তাইলে কিন্তু একটু সমস্যা আছে। কখন সমস্যায় পড়বা? হয়তো এইচএসসিটা কোনো মতো পেয়ে গেছো, বাট পরে কিন্তু তোমার আবার অ্যাডমিশনে বসতে হবে। তোমার যদি কোনো গ্যাপ থাকে এইচএসসিতে, এটা কিন্তু তুমি অ্যাডমিশনের সময় হারে হারে টের পাবা। আর তোমাকে অনেকেই বলবে যে ওকে এইচএসসি 2 বছর কিছু পড়ো নাই, কোনো ব্যাপার না, অ্যাডমিশনের 3 মাসে উল্টায় ফেলবা। ওই উল্টানো খুবই ডিফিকাল্ট। তুমি যদি এইচএসসি 2 বছর চিন্তা করো, তুমি দৌড়াচ্ছ এখন একজন ওই দৌড়ের প্র্যাকটিসটা করতেছে 2 বছর 3 মাস ধরে, আর তুমি করতেছো 3 মাস ধরে, তুমি কখনো ওর সাথে ক্যাচ আপ করতে পারবা? তুমি কখনো ওর সাথে ক্যাচ আপ করতে পারবা না, তাই না? ওই যে খরগোশ, একটা মজার কথা বলি, যে খরগোশ আর কচ্ছপের একটা আছে না, একটা স্টোরি আছে না, যে খরগোশ অনেক ফাস্ট, সে অনেক আগায় গিয়া থাইমা আছে, আর কচ্ছপ তো থাইমা নাই, সে তো একটু একটু করে আগাচ্ছি, তাই না? সো এই ব্যাপারটা যদি এটা নিয়ে একটু ফান করা যায় যে আসলে কোন খরগোশের খায়া দেয় তো ঠেকা পড়ছে যে কচ্ছপের সাথে রেস লড়বে। আর খরগোশ, তুমি যদি খরগোশও হও, কোনো থাইমা যাওয়া যাবে না, তোমার ওই দৌড়ের উপর থাকতে পারে। যদি তুমি কচ্ছপ হও, ট্রাই করো ধীরে ধীরে কেমন খরগোশ হওয়া যায়, বুঝছো? এখানে স্লো, যেমন খুব বেশি স্লো হলেও প্রবলেম, আর একটা জিনিস হচ্ছে ওই ফাস্ট হইলেও একটু পরে গিয়ে থাইমা যাওয়া, সেটাও কিন্তু প্রবলেম, ঠিক আছে? সো একটু ব্যালেন্স করে চলতে হবে। বিশাল বড় একটা সময়, তুমি যদি পড়াশোনাটা 2 বছর ঠিক মতো পড়ো, পরে কিন্তু 3 মাসে তোমার ওটা রিভাইজ করা ইজি, 3 মাসে ওটা বুস্ট করা তোমার জন্য ইজি। বাট যদি তোমার 2 বছরেই গ্যাপ থাকে, তখন কিন্তু দেখবা যে শুরু করার যে আত্মবিশ্বাস, শুরু করার যে এনার্জি, তুমি ওটাই পাবা না। কারণ তোমার ওই টাইমে যেটা হবে, তুমি মনে করো কোচিংয়ে পরীক্ষা দিলা, ওই অ্যাডমিশনের টাইমে কোচিংয়ে পরীক্ষা দেখলা যে রেজাল্ট খারাপ আসতেছে, যদিও 2 বছর ভালো মতো পড়েও রেজাল্ট একটু খারাপ আসবে প্রথম, বাট তখন তুমি যদি জানো যে ওকে আমার সব পড়া আছে, আমার হয়তো এই কারণে আমার সমস্যাটা হচ্ছে, আমি হয়তো স্ট্র্যাটেজি, তখন তোমার দেখো 3 মাস তুমি স্ট্র্যাটেজি গুছাবা। পড়াশোনাটার মেইন বেসিক ফাউন্ডেশনটা কিন্তু তোমার 2 বছর করে ফেলতে হবে। 3 মাস তুমি স্ট্র্যাটেজি গুছাবা, 3 মাস তুমি একটু অ্যাডভান্স জিনিসপত্র দেখবা, কোন টাইপের কোয়েশ্চেন আসে এগুলো নিয়ে অ্যানালাইসিস করবা, তখন কিন্তু তোমার জন্য ইজি।
আর তুমি যদি চিন্তা করো 2 বছর তুমি কোনো মতে পড়ছো, ওই 2 বছরে ওই খাটাখাটনি তুমি ওই 3 মাসের মধ্যে করবা, খুবই ডিফিকাল্ট। ম্যাথ করে দেখো 2 বছরে কি সময় আর 3 মাসে কি সময়, তুমি বুঝে যাবা। এটা যদি হচ্ছে বলে ভাই তাইলে মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে যদি কারো মানে এইচএসসির জিনিসপত্র 80% এইচএসসি টাইমে পড়া থাকে, বাকি 20% হচ্ছে অ্যাডমিশন টাইমে দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবে। আর যদি হচ্ছে এমন থাকে যে 20% অবশ্য কখনোই 100% হবে না। কখনো Admission 100% যত হবে বড় কেউই 100% কিছু কভার করতে করতে পারবে না। তো আলটিমেটলি ভাই জিনিসটা কিন্তু এটাই যে অ্যাডমিশনের পড়াশোনা আসলে এইচএসসির ফার্স্ট দিন থেকেই শুরু হয়। যাদের এইচএসসির বেসিকটা হচ্ছে স্ট্রং হবে তাদের অ্যাডমিশন হচ্ছে ভালো রেজাল্ট হবে। আর এটার সুন্দর একটা উদাহরণ আমাদের স্কুলের ইসলাম শিক্ষা স্যার দিয়েছিলেন, তো এটা আমি একটু শেয়ার করি। স্যার আমাদেরকে বলছেন এরকম যে ধরো তুমি এক বেলাতে 100 গ্রাম চালের ভাত খাও, তো এখন তুমি তাহলে চিন্তা করো 1 মাসে তুমি কত, প্রায় হচ্ছে 300 করে, মানে কত 9 কেজির মতোই তো বোধহয় আসে, তাই না? এরকম হচ্ছে একটা অ্যামাউন্ট আসবে। এখন তুমি তুমি যদি এমন করো যে 1 মাস খাইলা না, পুরো 1 মাসের যে চালের ভাত তোমার আমি এক বেলাতে খাওয়াইতে দিলাম, তুমি তো হচ্ছে খেয়ে তো হচ্ছে শেষ করতে পারবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা হইতেছে কামব্যাক দেয়া যায়। ওই যে বলে আপনার ফিজিক্সে বোধহয় আছে না যে হচ্ছে এই যে পীড়নের একটা লিমিট আছে বোধহয়, এরপরে হচ্ছে ইলাস্টিসিটির বোধহয় একটা লিমিট আছে, পড়ছিলাম অনেক আগে মনে নাই। ছিঁড়ে যাবে, হ্যাঁ একটা টাইমে গেলে আর হচ্ছে আর ব্যাক আসবে না। তো কামব্যাক হইতেছে এইচএসসি পর্যন্ত, মানে এসএসসি পর্যন্ত দেয়া যায়, এইচএসসিরও হয়তো একটা লিমিট পর্যন্ত দেয়া যায়, কিন্তু একটা লিমিট ক্রস করে গেলে হচ্ছে দেয়া যায় না। খুবই ডিফিকাল্ট। আর একটা জিনিস হচ্ছে কি, ওই টাইমে যদি তুমি ওটা করতে চাও তখন তোমার মানে মনে করো তুমি এইচএসসির চিন্তা করতে টেস্টের পর পড়া শুরু করবা, ওটাও ইম্পসিবল বলবো না, হয়তো পসিবল, বাট তখন ওইটার জন্য তোমার যে পরিমাণ এফোর্ট দিতে হবে তাতে তোমার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যাবে, ঘুমাইতে পারবে না, না ঘুমাই পড়তেছো, তখন ওই স্বাস্থ্য খারাপ হলে কিন্তু আবার পরীক্ষার হলে গিয়ে সেই পরিমাণ তুমি হয়তো পারফরমেন্সটাও করতে পারবে না। তো অবশ্যই আমি সাজেস্ট করবো সবাই রেগুলার পড়াশোনাটা করি। রেগুলার পড়াশোনার কোনো বিকল্প নাই। সেই রেগুলার পড়াশোনা তুমি চাইলে এখনও শুরু করতে পারো যদি তোমার ইনাফ তেল থাকে, আর যদি তেল একটু কম থাকে ধীরে সুস্থে 2 মাস পরেও শুরু করতে পারো, নো প্রবলেম। বাট 2 মাস থেকে শুরু করে পরের যে 2 বছর কন্টিনিউয়াস ম্যারাথন, কচ্ছপের মতো এত স্লো না, হয়তো খরগোশের মতো এত দৌড়াদৌড়িরও দরকার নেই, প্ল্যান্ড ওয়েতে মানে এখনই তুমি একটা রোড ম্যাপ ফিক্স করে ফেলবা যে তোমার কলেজের একটা সিলেবাস দিবে না, সেই সিলেবাস অনুযায়ী যে এই টাইমের মধ্যে আমি এই চ্যাপ্টার শেষ করব, এই টাইমের মধ্যে এই চ্যাপ্টার শেষ করবো। সো তোমার সামনে যদি রোড ম্যাপটা ক্লিয়ার থাকে তখন নিজেকে কোয়েশ্চেন করবা যে এই কী করলি তুই, তোর টার্গেট ছিল 6টা চ্যাপ্টার শেষ করা, তুই তো 2টা চ্যাপ্টার শেষ করে বসে আসোস। হ্যাঁ, মাঝে মধ্যে নিজের সাথে আয়নায় কথা বলবা, নিজে ঝাড়ি দিবা, ঠিক আছে? বয়স যথেষ্ট হয়েছে, নিজের ভুল করলে নিজেরও কিছুটা আত্মসমালোচনার দরকার। তাহলে ভাই আমরা মোটামুটি তাহলে এই জায়গাতে হচ্ছে জিনিসটাকে টানতে পারি যে পোলাপান যা করতেছে এখন হচ্ছে স্পিডটাকে একটু হচ্ছে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আর রেগুলার হচ্ছে পড়াশোনা করতে হবে। কোনো জায়গায় যদি হচ্ছে একটু থেমে যায়, যেমন হচ্ছে ও এখন যদি এই স্পিডে পড়াশোনা করতেছে 0 থেকে আবার স্পিডে, এটা বোধহয় হচ্ছে আপনি ফিজিক্সে বলবেন হয়তো যে মোমেন্টাম, যে হচ্ছে একটা রিক্সা স্থির রিক্সারে চালু করে নিতে অনেক কষ্ট, বাট একবার চলা শুরু করলে পেডেল দিলেই হচ্ছে আগে। তো পোলাপান আমরা তাইলে ভাই এই জায়গাতে বোধহয় ইতি টানতে পারি। পোলাপান তাইলে আজকে আমরা অনেক গল্প করলাম, ভাইয়ের কাছ থেকে হচ্ছে অনেক কিছু হচ্ছে জানলাম। তো তোমাদের জন্য হচ্ছে ভাইয়া যদি অ্যাডভাইস দেন আমার কাছে মনে হয় এটাই দেয়া যায়। এটাই মানে অলরেডি এতক্ষণ ধরে যা বলতেছিলাম সার কথা হচ্ছে এটাই। প্রথমত উত্তেজিত বা তেজস্ক্রিয় যাই হও না কেন তোমরা, সমস্যা নেই, বাট সেই তেজস্ক্রিয়তা পুরো 2 বছর বা 2.5 বছর যে টাইমটা, এই টাইমটা ধরে রাখতে হবে, তাই না? 1 মাস তেজস্ক্রিয় থাকলে হবে না, ঠিক আছে? মেক শিওর তোমার ওই যে হাফ লাইফ যাতে তুমি তাড়াতাড়ি পাস করে না ফেলো আর কি, মানে একটু ধীরে সুস্থে আগাও, বাট অবশ্যই প্ল্যান্ড ওয়েতে রোডম্যাপ অনুযায়ী পড়াশোনা করো, কারণ ভালোভাবে সলিড একটা প্রিপারেশন কিন্তু তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তখন কিন্তু ওই যে রেস, আমরা এটাকে তো একটা রেসই বলতে পারি, তাই না? সব জায়গায় তো আসন সংখ্যা নির্দিষ্ট। তুমি তো এইচএসসির পর তোমার মেইন টার্গেট কি? এইচএসসি ওদের ভাই এইচএসসি টার্গেটে নাই ভাই, ওদের টার্গেট একটাই বুয়েট মেডিকেল। ও তোমরা নাকি অনেকে এইচএসসিও এখন গুনায় ধরতেছো না, ডিরেক্ট বুয়েটে ঢুকে যাবে। এইচএসসি তে জিপিএ তো পাবোই ধীরে ধীরে বুঝছো। তুমি যদি এইচএসসি তে ভালো না করো, রেজাল্ট যদি ভালো না হয়, বুয়েটে তো পরীক্ষাই দিতে পারবে না, সো চান্স পাওয়া তো দূরের কথা। সো তোমার এইচএসসিতে রেজাল্ট ভালো রাখতে হবে ফার্স্ট প্রায়োরিটি, দেন মানে এমনভাবে পড়তে হবে যাতে তোমার ওই পরের 3 মাস মানে মোটামুটি একটু এফোর্ট দিয়ে তুমি গুছায় নিয়ে ভালো একটা প্রিপারেশন করতে পারো এবং তোমার ড্রিম যে ইউনিভার্সিটি সেটা তুমি ক্র্যাক করতে পারো। সো সবার জন্য বেস্ট অফ লাক।
পোলাবান তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট কোন এপিসোডে দেখা হবে আমাদের অন্য একজন ভাইয়ের সাথে, তার কাছে তার গল্প শুনবো, সে কিভাবে এই টাইমটা ইউজ করছিল বা হচ্ছে কাটাইছিল এই সম্পর্কে হচ্ছে জানবো, এবং তার কাছ থেকে শুনবো তোমাদের জন্য তার কোনো উপদেশ আছে কিনা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।